কলকাতায় রিজেন্ট পার্ক এলাকায় এক ব্যক্তি রহস্য মৃত্যু। ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়, পাশ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। আর এই মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এনআরসি হলে বাংলাদেশে ফেরত পাঠানো হবে, এই ভয় পেতেন মৃত দিলীপ কুমার সাহা, দাবি করা হচ্ছে পরিবারের তরফে। তবে এই বিষয়ে বিস্তারিতভাবে কথা বলবো নিউজ রুমে আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সায়ন্তিকা, এনআরসির ভয়ে আত্মহত্যা তেমনটাই অভিযোগ, ঠিক কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো, একদমই তাই। এবং এই মুহূর্তে কিন্তু বিহার থেকে শুরু করে শহর কলকাতাতেও এনআরসি বা এসআইআর কে কেন্দ্র করে একটা আতঙ্কের পরিবেশ ইতিমধ্যেই তৈরি হয়েছে। এবং যেরকমটা জানা যাচ্ছে, রিজেন্ট পার্কের এই ব্যক্তির ক্ষেত্রেও কিন্তু সেই আতঙ্কই কাজ করেছে। এবং পরিবার সূত্রে যেরকমটা জানা যাচ্ছে যে 1972 সালে নবাবগঞ্জ থেকে তারা কলকাতায় এসেছিলেন এবং তারপর কলকাতাতেই তারা বসবাস করতেন। কলকাতাতেই তাদের কিন্তু বড় হয়ে ওঠা থেকে যাবতীয় সব কিছু ছিল। কিন্তু গত প্রায় এক সপ্তাহ ধরে এই মৃত ব্যক্তি দিলীপ কুমার সাহা তিনি কিন্তু কিছুটা মানসিক অবসাদের মধ্যে ছিলেন, এমনটাই কিন্তু পরিবার সূত্রে জানানো হয়েছে। একাধিকবার তিনি তার স্ত্রী এবং পরিবারের সদস্যদের বলেছেন যে এই রাজ্যেও এনআরসি হবে, তাকে হয়তো বাংলাদেশ নিয়ে চলে যাওয়া হবে বা তাকে হয়তো অন্যত্র কোথাও পাঠিয়ে দেওয়া হবে, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে তার অবর্তমানে তার স্ত্রী এবং তার পরিবারের কি হবে, এই নিয়ে তিনি কিন্তু আতঙ্কে থাকতেন, এই নিয়ে তিনি কিন্তু চিন্তায় থাকতেন। যদিও তার স্ত্রী কিন্তু তাকে বারবার করে বোঝাতেন, মনের সাহস জোগাতেন যে এরকম কোনো কিছু কিন্তু হবে না, কিন্তু তারপরেও তার মন থেকে এই চিন্তা কিন্তু দূরীভূত হয়নি। যেরকমটা আমরা জানতে পারছি যে শনিবার রাতে তিনি কিন্তু অন্যান্য দিনের মতোই খাওয়া দাওয়া করে রাত্রেবেলা শুতে যান এবং তারপর রবিবার সকালবেলাতেও দীর্ঘক্ষণ তিনি দরজা খোলেননি। ধাক্কাধাক্কির পর দরজা খুলে কিন্তু তাকে আত্মঘাতী অবস্থায় দেখা যায়। এবং ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে নিঃসন্দেহে একটা রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়ে গিয়েছে। কারণ যখন এসআইআর ইস্যুতে ক্রমাগত সরব হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ক্রমাগত সরব হচ্ছে রাজ্যের শাসক দল, তখন কিন্তু খোদ কলকাতাতে এই এনআরসি আতঙ্কে একজনের প্রাণ গেল। এখনো পর্যন্ত যেরকমটা মনে করা হচ্ছে যে এনআরসির ভয়েই তিনি এই ব্যক্তি কিন্তু আত্মহত্যা করেছেন। কিন্তু সেই ঘটনা যে একটা মারাত্মকভাবে একটা শোরগোল ফেলে দেবে, মারাত্মকভাবে যে একটা রাজনৈতিক চাপানুতো তৈরি হবে তা তো বলাই যায়। এবং ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে কিন্তু এই যে এনআরসির ভয়ে আত্মহত্যা, এই ব্যাপারটাকে কিন্তু কার্যত উড়িয়ে দেওয়া হচ্ছে। এই যে বক্তব্য বা এই যে একটা পরিস্থিতি, তাকে কিন্তু বিজেপির পক্ষ থেকে কার্যত কোনো রকমভাবে কোনো মান্যতা দেওয়া হচ্ছে না। কারণ তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে যে ব্যক্তি 1972 সাল থেকে কলকাতায় বসবাস করছেন, তার হঠাৎ করে এনআরসি নিয়ে কেন তার চিন্তা শুরু হলো। যদিও তৃণমূলের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই সরব হওয়া শুরু হয়ে গিয়েছে এবং একাধিক এক্স হ্যান্ডেলে পোস্ট কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এবং এই ইস্যু নিয়ে আগামী বেশ কয়েকদিন যে রাজ্য রাজনীতি একেবারে উত্তাল থাকবে তা তো বলাই যায়। ইতিমধ্যেই পুলিশ কিন্তু দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট, সেই প্রাথমিক রিপোর্ট থেকে কিন্তু এই ব্যক্তির যে রহস্য মৃত্যু, সেই রহস্য মৃত্যুটি কিসের জন্য সেটা কিন্তু আরও বেশ খানিকটা স্পষ্ট হয়ে যাবে। এবং এই মুহূর্তে তার পরিবারের অবস্থা যে ঠিক কি তা তো আলাদা করে আর বলার অপেক্ষা একদমই রাখে না। কারণ তারা গত প্রায় 7-8 দিন ধরে দিলীপ কুমার সাহাকে দেখেছেন, তিনি মানসিক অবসাদের মধ্যে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী প্রত্যেকেই কিন্তু যে মনের জোর, সেই মনের জোর দেওয়ার কিন্তু চেষ্টা করেছেন, কিন্তু তারপরে কোনো রকমেই কোনো কিছু হয়নি। কিন্তু পরিবারের লোকজনও ঘুণাক্ষরেও আঁচ পাননি যে দিলীপ কুমার সাহা, দিলীপ বাবু যে এরকম একটা পদক্ষেপ নিতে চলেছেন যে তিনি কার্যত এই ভয়ে, যদি তিনি তাকে যদি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়, এনআরসি হলে তার প্রভাব কতটা পড়বে এই সাহা পরিবারের ওপরে, সেই চিন্তা তাকে যে কুড়ে কুড়ে খাচ্ছিল এবং সেই চিন্তার ফলশ্রুতি হিসেবে এরকম একটা ঘটনা ঘটে যাবে কেউ কিন্তু বুঝতেও পারেননি। তাই এই মুহূর্তে তার একেবারে সায়ন্তিকার সঙ্গে থাকো, আমি আবার ফিরবো তোমার কাছে। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য। ঋতব্রত দা, রিজেন্ট পার্কে একজন প্রবীণের রহস্য মৃত্যুর নেপথ্যে কারণ হিসাবে বলা হচ্ছে এনআরসি আতঙ্ক, কিভাবে দেখছেন বিষয়টা? দেখো, যে কোনো মৃত্যু খুব দুর্ভাগ্যজনক এবং মর্মান্তিক, এবং এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে এনআরসি বা এই যে নির্বাচনের আগে যে এই যে একটা হাওয়া তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ কারা তাদের নাগরিকত্বের প্রমাণ কি, তাদের ভোটাধিকার থাকবে নাকি, একদিকে যেমন সেটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত সুস্থ, আবার অন্যদিকে খুব একটা অসুস্থ চিন্তাও বটে। তার কারণ অনেক মানুষ যারা তাদের প্রামাণ্য দলিল সমস্ত কিছু হাতের কাছে আছে নাকি, এই ধরনের দুশ্চিন্তার মধ্যে একটা অবসাদের শিকার হচ্ছে, এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এনআরসি হোক বা নির্বাচনী বা ভোটার লিস্টের নিবিড় সংশোধন হোক
যে কোনো কিছু ক্ষেত্রেই মানুষকে মনে রাখতে হবে যে তার কাছে যদি তথ্য প্রমাণ সব থাকে তাহলে কিন্তু সত্যের জয় হবেই। কিন্তু চারিদিক থেকে যেরকম ভাবে বিভিন্ন জায়গায়, বিশেষ করে অসমের বিভিন্ন খবর এসে পৌঁছাচ্ছে, তার উপরে বিহারের ঘটনা, অর্থাৎ এই ভোটার লিস্ট সংশোধন নিয়ে যা হচ্ছে, তাতে অনেকেই মানসিকভাবে চাপে পড়ে গেছেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এখন এসব ক্ষেত্রে যা হয় যে সাধারণত আমরা দেখি যে ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো এগুলো ফায়দা নেওয়ার চেষ্টা করে। অর্থাৎ একদল এর ফায়দা নেবে এমন ভাবে যে কেন হচ্ছে, আরেক দল কেন হবে না। সুতরাং ফায়দা নেওয়ার রাজনীতি বা কোনো মৃতদেহ নিয়ে শকুনের মতো ছেঁড়াছিড়ি রাজনীতিতে এগুলো হয়েই থাকে। এটা শুধু এখন নয়, আমরা গত কয়েক দশক ধরে দেখেছি যে কোনো মৃত্যু, সেই মৃত্যুর পেছনে কোনো না কোনো রাজনৈতিক দল এসে দাবি করে যে তাদের রাজনৈতিক যে মতাদর্শ, সেই মতাদর্শ দিক থেকে তারা সেই মৃত্যুকে ভ্যালিডেটেড করতে চায়, অর্থাৎ তাকে বলতে চায় এই কারণেই ঘটনা ঘটেছে। কিন্তু যে ঘটনাই ঘটুক সেটা খুব মর্মান্তিক, এটাও অস্বীকার করার কোনো জায়গা নেই। মানুষ বিশেষ করে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা মানুষেরই তো জীবনের প্রেক্ষাপট থাকে, সেই প্রেক্ষাপট থেকে একটা আতঙ্ক, অবসাদ তাকে গ্রাস করে। এখন এনআরসির জন্যই কেউ আত্মহত্যা যদি করেন সেটা অত্যন্ত মর্মান্তিক, এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু তার পাশাপাশি এটাও ঠিক কথা যে রাজনৈতিক দলগুলি এইটা নিয়ে রাজনীতি না করে বরং এনআরসি বা সিএ বা এই যে নিবিড় সংশোধন হচ্ছে ভোটার লিস্টে, তাতে কি কি জিনিসপত্র, কি কি প্রমাণ লাগবে তা নিয়ে কিন্তু কোথাও যেন একটা সুস্থ প্রচার করার দরকার। সেই না করে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় ফায়দা লোটানোর চেষ্টা করছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন এনআরসিতে অর্থাৎ নাগরিক পঞ্জিতে আমার নাম থাকবে কি থাকবে না সেটা তো দলিল বলবে, সেটা তো প্রমাণ বলবে। এবং এটাও ঠিক কথা, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে অনেকের কাছে অনেক কিছু পুরনো নথিপত্র হারিয়ে যেতে পারে। বিশেষ করে বাংলা হচ্ছে পলিমাটির দেশ, সেখানে বন্যা থেকে শুরু করে একের পর এক প্রাকৃতিক বিভিন্ন বিপর্যয়তে অনেক সময় দেখা যায় যে বাড়ির বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসপত্র হারিয়ে গিয়েছে। সুতরাং এটা মোকাবিলার জন্য যে সুস্থ সরকারি প্রচার দরকার, সেটা কেন্দ্র সরকার, রাজ্য সরকার উভয়ই দায়ী, এবং প্রত্যেকের উচিত যে এরকম বিভিন্ন জায়গায় দরকার হলে বুথে বুথে কর্মশালা করে মানুষকে জানানোর, সেটা তো জানানো হয়নি। সুতরাং কোনো কোনো মানুষ এই বিরাট সিস্টেমের সঙ্গে তার যে লড়াই, সেই লড়াইতে হয়তো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন। এবং এই ঘটনার পেছনে যদি সত্যি এই ধরনের কোন রকম ইন্ধন থাকে, সেটা তো সত্যি খুব দুঃখের, মর্মান্তিক। তবে এটা নিয়ে রাজনীতি হবে, এটা নিয়ে রাজনৈতিক একটা লড়াই হবে। এসব আমাদের পশ্চিমবাংলা এবং আমাদের ভারতবর্ষে এসব নতুন কিছু নয়, এটাকে বলা হয় এই মৃতদেহের রাজনীতি। এই রাজনীতিও চলবে। সুতরাং সব মিলিয়ে একটা জিনিস খুব পরিষ্কার, একদিকে মানুষের এনআরসি, সিএ এগুলো সম্পর্কে তাদের অভিজ্ঞতা না থাকা, এবং অন্যদিকে তাদের অজ্ঞতাকে কোথাও যেন মূলধন করে বিভিন্ন রাজনৈতিক দলের রাজনীতি, এটা রয়েছে। কিন্তু যে কথা বলছিলাম, আমাদের খুব পরিষ্কার জানা উচিত, যদি এই মুহূর্তে ভোটার লিস্টের তাদের যদি সংশোধনী হয়, এই সংশোধনী কিন্তু আগেও হয়েছে, এটা নয় যে নতুন কিছু হচ্ছে। এবং তার সঙ্গে যদি এনআরসি কে মিলিয়ে দেওয়া হয় বা কোথাও এনআরসির একটি ধাপ হিসেবে দেখা হয়, তাহলে আমাদের কি করা কর্তব্য, এটা কেন্দ্র সরকার, রাজ্য সরকার তাদের মানুষকে জানানো উচিত। এটা না জানালে মানুষ অবসাদে এবং হতাশগ্রস্ত হয়ে পড়বে। একেবারে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতুব্রত ভট্টাচার্যের সঙ্গে।